এখন আমাকে দেখা যাচ্ছে যে হয়তো বাড়ি থেকে পালাইতে হবে, আর না হলে এবারে আত্মহত্যা করা লাগবে। এখন বর্তমান চাষিদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। অর্থাৎ ওখানে 1 টাকা, ঢাকায় 25 টাকা। 1 টাকা এবং 25 টাকার মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে 24 টাকা। কেন 24 টাকা হবে? যে সরকার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবজি চাষি, সেখানে জরিপ করে যা কারা কারা সবজি চাষি কত উৎপাদন করছে, কত একর উৎপাদন করছে, একটা জরিপ করে যদি এই সবজি চাষিদের অবিলম্বে আপনার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে অলরেডি তারা আপনার ঋণের জালে বন্দী। দেশবাসী, আপনারা জানেন যে আমরা চাষি, আমরা খেতে খামারে ফসল ফলাই, এই দেশের মানুষের আহার জোগাড় করি। অথচ আমাদের একটা ফুলকপির চারা ছোট থেকে বীজ লাগানো থেকে শুরু করে এক একটা চারা পিছনে 10 থেকে 8 টাকা খরচ গিয়েছে। অথচ সেই কপি এখন হাটে 1 টাকা করে বিক্রি করতে হয়। অথচ একই কপি ঢাকা আসতে আসতে একটা কপি 25 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমরা চাষিরা আমরা কি করে বাঁচবো? আজকে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার অনেক ধরনের কথা বলতেছে। আমরা চাষিরা বিভিন্ন জায়গা থেকে সুদের পর টাকা নিয়ে, এনজিওর কাছ থেকে টাকা নিয়ে আমরা এই ফসলগুলো চাষ করেছি, যাতে আমরা নিজেরাও খাইতে পারি, দেশের মানুষের যাতে খাওয়াইতে পারি। অথচ এখন দেখা যাচ্ছে এইসব ফসলগুলো আমরা হাটে নিয়ে আমরা কোনো মূল্য পাচ্ছি না, ফেলা দিয়ে আসতে হচ্ছে। আবার এখন বিভিন্ন ভাবে আমাদের কৃষকদের এই যে ঋণের যে বোঝা, আমরা চাচ্ছি যে বিভিন্ন এনজিও থেকে বা মহাজনের কাছ থেকে যে টাকা ধার নিয়ে আমরা যে আপনার ফসলটা ফলেছি, আজকে আমরা হতভাগা হয়ে গিয়েছি বিভিন্ন ভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চাষিরা এই যে এখন আমরা চাষ করি, অথচ এখন আমাদেরকে নিজেদের না খেয়ে থাকা লাগতেছে। আমরা চাষি, আমরা কিনতে গেলেও ঠকি, বেচতে গেলেও ঠকি বিভিন্ন ভাবে। আপনারা জানেন যে এই যে পেঁয়াজের দাম আমরা পাচ্ছি না। যে সময় পেঁয়াজটা আমরা মূল কাটা পেঁয়াজ লাগিয়েছিলাম, 1 বিঘা পেঁয়াজ লাগাইতে 4 থেকে 5 মণ পেঁয়াজ কিনতে হয়েছিল, 20 পেঁয়াজ যে মূল কাটা পেঁয়াজটা। সেই সময় 10,000 টাকা মন, 12,000 টাকা মন কিনেছিলাম। পেঁয়াজ 60 থেকে 70,000 টাকা বীজেই খরচ গিয়েছে, তারপরে পানি, সার, তেল। এখন আমার ফসলের কোনো মূল্য নেই, অথচ সার তেলের দাম বিভিন্ন ভাবে বেড়ে গিয়েছে। এই যে আবার কৃষি মন্ত্রণালয়, অথচ যারা কৃষি কর্মকর্তারা আছেন, তারা আজকে বিভিন্ন আপনার যে যারা বীজ বিক্রি করেন কোম্পানির সাথে তারা আত্মহাত করেন, কোম্পানির সাথে তারা মিটিং করেন। আর অথচ আমি চাষি, আমি ফসল ফলা, আমি কোনো মূল্য পাচ্ছি না, আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই বা তারাও কোনো আমাদের সাথে যোগাযোগ করছে না। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা আমরা লেখাপড়া জানি না, জন্মের পরে থেকে আপনার খেতে খামারে কাজ করে বড় হয়েছে, আপনাদের মহিলা হাত জোগাড় করেছি, বর্তমানে যেন আমরা চাষিরা যেন বেঁচে থাকতে পারি, সেই জন্য যারা আমরা এই যে চাষবাস করে খাই, যাতে আমাদের এই ফসলের যে মূল্য পায় নেই, এইটার যেন ভর্তুকি দেওয়া হয়। আর আজকে দেখা যাচ্ছে যে আমার 1 বিঘা কপিতে 40 থেকে 50,000 টাকা খরচ গিয়েছে, এখন বেচতে লেগে 5,500 টাকা। তাহলে আমি এই টাকাটা কোথায় পাবো? এখন তো আমি এই টাকাটা বিভিন্ন জায়গা থেকে ধার করে নিয়ে, ঋণ করে নিয়ে আমি ফসলটা ফলিয়েছিলাম। এখন আমাকে দেখা যাচ্ছে যে হয়তো বাড়ি থেকে পালাইতে হবে, আর না হলে এবারে আত্মহত্যা করা লাগবে। এখন বর্তমান চাষিদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। সেই জন্য জোর দাবি জানাচ্ছি যেন আমাদের চাষিদের এই যে ফসল উৎপাদনের সাথে যে টাকাটা আমাদের যে খরচ হয়, এইতে আপনার অ্যাডজাস্ট করে আমাদের ন্যায্য মূল্য সরকারি ভাবে নির্ধারণ করতে হবে, যেন আমরা চাষিরাও বেঁচে থাকতে পারি। আবার যেন আপনাদের মহিলা আহারের জন্য আমরা মাঠে যেন কাজ করতে পারি, যেন সুন্দরভাবে ফসল ফলে যেন আপনাদের মহিলা আবার আহার তুলে দিতে পারে। আমি নিজেই যদি না বাঁচি, আমি একজন চাষি, তাহলে আপনারা কিভাবে বাঁচবেন? আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে যে গণ অভ্যর্থনা হলো, বিভিন্ন কমিশনার গঠন করা হয়েছে, অথচ কৃষি কমিশনার কোনো গঠন করা হয় নাই, চাষিদের নিয়ে কোনো কমিশনার গঠন করা নাই। অথচ বিভিন্ন যারা এসির তলে বসে বসে ছিলেন, যারা এই আন্দোলন সংগ্রামে মাঠেও নামেন নাই, জানালাও খুলে দেখেন নাই, তারাই আজকে বিভিন্ন উপদেষ্টা হয় আজকে আমাদের চাষিদের যারা গণ অভ্যর্থনা, অনেক কৃষক যারা ছিল তারাও এই অভ্যর্থনার সাথে জড়িত ছিল, তাদেরকে খোঁজ খবর নিচ্ছে না। আমি আরো জোর দাবি জানাচ্ছি যে অতি দ্রুত যেন চাষিদের নিয়ে, কৃষকদের নিয়ে একটা কৃষি কমিশনার করে, যাতে আমাদের এই ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করা হয়। যদি ন্যায্য মূল্য নির্ধারণ না করা হয়, তাহলে আমরা চাষিরা আর হয়তো মাঠে কাজ করতে যাইতে পারবো না, কারণ আমরা তো ঋণের ভিতরে জড়িত। আমাদের এখন যদি আবার ফসল ফলাইতে যাই, তাহলে আমাদেরকে আবার অনেক ঋণ করতে হবে। এই ঋণের থেকে আমরা কিভাবে বাঁচবো? সেই জন্য
যারা আমরা অরিজিনাল চাষি, যারা আমরা চাষ করে খাই, তাদেরকে যেন ভর্তুকি দেওয়া হয়। সেই ভর্তুকি পেলে হয়তো আমরা কিছুটা ঋণ মুক্ত হব, আবার নতুন ফসল ফলে হয়তো আপনাদের মুখের আহার আমরা জোগাড় করতে পারবো। জোর দাবি জানাচ্ছি অতি জোরালোভাবে যে কৃষি যে উপদেষ্টা আছেন তিনি যেন একটা কৃষি কমিশনার জরুরিভাবে গঠন করেন, কৃষি কমিশন, যাতে আমরা সারা দেশের কৃষকরা আমাদের কথা আমরা বলতে পারি। কেননা আমাদের কথা ওই এসির তলে বসে তারা বলবে না। আজকে দেখা যাচ্ছে যে অনেকে কৃষি অফিসাররা আছে, তারা কখনো মাঠে যায় না, অথচ টাই শুট করে তারা মাসের পর মাস তারা বেতন নিচ্ছে। তারা কখনো মাঠে যা দেখে না যে আমরা কৃষকরা কি হালে আছি, আমাদের কি সমস্যা, আমাদের কোন ধরনের ফসল করলে আরো ভালো হবে, কোন ধরনের কি করবে। একজন কৃষি অফিসাররা যায় না, তারা খালি আমাদের নামে আরো একটা কথা বলে আপনাদের কাছে, আমাদের বিভিন্ন ভাবে কৃষকরা কৃষি প্রদর্শনী প্রজেক্ট করেন। এই প্রদর্শনী আমাদের নামে যে টাকাগুলো আসে হয়তো 20,000 30,000 টাকা চাষিদের নামে, সেইগুলো তারা 1-2,000 টাকা দেখায়, বাকি টাকা তারা দুর্নীতি করে মারে খায়। অথচ আমার নামে সার আছে, আমি কৃষক পাই না, যে আপনার বড় ডিলার বড় রাজনীতি করে তারা পায়। আমার নামে যেগুলো কৃষকদের নামে প্রণোদনা আসে অরিজিনাল আমরা কৃষকরা সেইগুলো পাই না। সেইগুলো যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের কৃষক নেতারা তারা পায়। আমাদের কৃষকদেরকে আজকে এই দুর্দশা আমাদের কারণেই, কেননা আজকে আমরা কৃষকরা আর দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভক্ত হয়ে আজকে অনেকেই কৃষির সাথে সাথে জড়িত না, চাষির সাথে জড়িত না। তারা বড় বড় ব্যারিস্টার, বড় বড় ভার্সিটি থেকে বাড়ায় সেটা তারা কৃষক নেতা সেজে আমাদেরকে সাথে ছলনা করে। হ্যাঁ, নামে নেতা, তারা কাজে আমাদের চাষিদের কোনো কাজে আসে না। এই সকল ভুয়া কৃষক নেতাদেরকে আমরা চাই যে তাদের যেন কোনো প্রকারে যেন বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে। তারা আমাদের দেখে টাই শুট করে তারা জীবনে কৃষিকাজ করে না, তারা কৃষক নেতা হয়ে যায়। আজকে দেখা যাচ্ছে যে ঢাকা শহরেও রাজধানীতে কোনো কৃষি জমি নাই, এখানেও দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় 42 জন কৃষি অফিসার থাকে। তাহলে ভাই এখানে কি তারাকে বিল্ডিং টিল্ডিং ওভার ব্রিজ এইখানে গবেষণা করে নাকি? কৃষি অফিসার সে কৃষি মাঠে থাকবে, সে আমার খেতে খামারে থাকবে। আমি কোন ধরনের কি, আমি তো মূর্খ মানুষ, আমি তো পড়াশোনা জানি না, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কি হবে সেটা সে পরামর্শ দেবে। সে পরামর্শ না দিয়ে সে ঢাকা সচিবালয়ে আসে এখানে বিভিন্ন কোম্পানির সাথে আতোয়াত করে, ওখান থেকে কমিশন খায়, বিভিন্ন কমিশন খায়। আজকে কৃষি অফিসারদের বাড়ি বিল্ডিং হতে, আর আমি চাষ করে খাই, আমি মানুষের মুখে হাত জোড়া করি, আমার মুখে আজকে খাবার থাকে না, আমার লুঙ্গি থাকে না, আমার কাপড় থাকে না, আমার বস্ত্র থাকে না। আপনারা কৃষি কাজ করেন না, আপনারা কৃষি অফিসার, আপনাদের বিল্ডিং হয়, এই যে এগুলো আসে কোথা থেকে? এইগুলো আমাদের রক্ত চুষে আমাদের সাথে সব দুর্নীতি করেন। সেই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি যেন আমাদের কৃষি ফসলের আমরা ন্যায্য মূল্য পাই, আর আমাদের কৃষি অফিসার গঠন করা। আমরা কৃষকরা পাই নাই, এইটা একটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে কৃষি ব্যাংকে যে আপনার লোন গুলো দেওয়া হয়, এটা টাকার বিনিময়ে দেওয়া হয়। যার টাকা যার 10 বিঘা জমি আছে সে কৃষি কাজ করে না, সে জমিগুলো বরকা দেয় অথবা অন্য কাছে বার্ষিক হিসেবে কর দেয়। এই জায়গা দিয়ে তারাই এইগুলো টাকাগুলো নেয়, আর ওখান থেকে টাকা আনতে গেলে পরেও আবার দেখা যাচ্ছে যে ওখানে ঘুষ দেওয়া লাগে। কেননা আজকে আমরা অনেকেই কৃষকরা আছি, দেখা যাচ্ছে যে কৃষি ঋণের কারণে আপনারা দেখেছেন যে অনেকেই কলম গলায় দড়ি নিয়েও মারা গেছে, মানে তারাই নেয়। অনেক সময় আমরা নদী ভাঙা মানুষ যারা কৃষক, নদীতে আমাদের বাড়ি ভেঙে যায় ভাই, আমাদের কিছু থাকে না। সেই সময় আমরা আসে অন্য জায়গায় বেড়িবাদে বসবাস করি, ওই যে আগে যে আমাদের পূর্বপুরুষরা ঋণ নিয়েছেন ওই ঋণটা আমাদের আবার টানতে লাগে, ওগুলো আবার মাফ করেন। আমার তো বাড়ি ঘর জমি সবই চলে গেছে, তাহলে এখন আমি কোথা থেকে দেবো? এখন তো আমি মানুষের জমি বর্গা নিয়ে চাষ করে খাই, আমার তাছাড়া কোনো উপায় নেই। একটা ফুলকপি উৎপাদন করতে ছোট চারা থেকে বীজ থেকে রোপণ করে লাগানো তৈরি, পানি দেওয়া তৈরি আমাদের 10 থেকে 8 টাকা খরচ যায়। মানে জমি বুঝে, দূরে ক্ষেত থাকে, কাছের ক্ষেত থেকে যাওয়া আসা, আর জি শ্রম বাদে। আমাদের কৃষিখাতের একটি মৌলিক সমস্যা হচ্ছে যে আমাদের বিশেষ করে যে সবজি যেগুলি পচনশীল ফসল, এগুলি আমাদের উৎপাদন হয় একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, কিন্তু এর কনজাম্পশন হয় কিন্তু সারা বছর। আজকে বাংলাদেশে দেখবেন যে যতগুলো হিমাগার আছে এগুলো সব হলো হচ্ছে আপনার আলুর হিমাগার। তা আমাদের প্রথম কথা হলো যে সমস্ত জায়গায় সবজি প্রধান এলাকায় আমাদেরকে সবজি সংরক্ষণের হিমাগার করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে সবজি প্রধান এলাকায় যাতে আপনার এই সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা বেসরকারি খাতের মাধ্যমে গড়ে উঠে, সেজন্য সরকারকে আর্থিক অবকাঠামো, প্রযুক্তি
এবং ট্যাক্স হলিডের প্রমোদনার মাধ্যমে সেখানে আপনার এই কৃষি পণ্য এই যে প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা যাতে দাঁড়ায়। যদি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সবজি সংরক্ষণ হিমাগার, আর হচ্ছে যে আপনার সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলি যদি দাঁড়ায়, তাহলে যে মৌলিক সমস্যাটা বললাম যে পচনশীল সবজিগুলি উৎপাদন হয় সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে, কিন্তু এর কনজামশন তো হয় সারা বছর, ফলে এগুলো সংরক্ষণ আমরা করতে পারি না। ফলে আপনার দেখা যায় চাহিদার তুলনায় উৎপাদনে মানে মৌসুমে আপনার হিউজ সাপ্লাই, ফলে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের একটা ইকুয়েশন। আরেকটা আছে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের এই যে সিন্ডিকেট, যে তারা আপনার বিভিন্নভাবে এই মাঠ থেকে সস্তায় কিনে, তারপরে যেমন এই দুইটা আজকে আমার নাসির ভাই বলার পর আমি কিনছি 2টা 50 টাকা দিয়ে, যেখানে উৎপাদন যেখানে 1 টাকা করে মাঠে বিক্রি করছে আর সেখানে আমরা 50 টাকা করে কিনছি। তো এর জন্য আরেকটা আমরা দাবি, আমাদের এখানে একটা দাবি আছে যে আমরা চাচ্ছি যে সরকার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবজি চাষি, সেখানে জরিপ করে যা কারা কারা সবজি চাষি কত উৎপাদন করছে, কত একর উৎপাদন করছে, একটা জরিপ করে যদি এই সবজি চাষিদের অবিলম্বে আপনার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে অলরেডি তারা আপনার ঋণের জালে বন্দী। ফলে আগামীতে কিন্তু একটা ফুলকপি 200 টাকা করে কিন্তু পাওয়া যাবে না। ফলে আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বনির্ভর অর্থনীতি এবং পুষ্টি সব মিলিয়ে আজকে আমাদের কর্মসূচি। আপনারা আসছেন, ধন্যবাদ। আমরা যখন কারণ বাজারে গেছি বা সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যখন বাজারে যায়, বাজারটারে জাহান্নাম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই বাজার, এই ফুলকপিটাই আমরা 80 টাকায় কিনছি, 70 টাকায় কিনছি। এখন এটা 25 টাকা নাইমা যাওয়াতে জনগণের ভালো হয়েছে, আবার আমরা কৃষকরা বিদ্রোহ করছি। এখানে প্রশ্ন হচ্ছে, একটা কৃষক এইটা উৎপাদন করতে তার কত টাকা খরচ হচ্ছে? এই কৃষক, আমি মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেরেছি যে 10টা ফুলকপি তাকে 10 টাকা বলছে, এর মানে হলো 1 টাকা, কোথাও এটা 40 পয়সা বিক্রি হচ্ছে। অর্থাৎ ফুলকপিটা উৎপাদন করার জন্য প্রতিদিন যে পানি দিতে যাইতে হয় একটা লোক, এই লোকের পরিশ্রমের টাকাটা উঠে নাই। আবার আমি ঢাকায় এটা 25 টাকায় কিনছি, অর্থাৎ ওখানে 1 টাকা, ঢাকায় 25 টাকা। 1 টাকা এবং 25 টাকার মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে 24 টাকা। কেন 24 টাকা হবে? আমি যদি 25 টাকায় ঢাকা কিনি, তাহলে কেন কৃষক এটা 10 টাকা পাবে না বা 12 টাকা পাবে না? তাই না বিষয়টা? সুতরাং ওই 1 টাকা থেকে 25 টাকা পর্যন্ত এই যে 24 টাকার ডিসক্রিপেন্সি, এই 24 টাকার ডিসক্রিপেন্সিটা কোথায় হচ্ছে, এই কোথায়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এইটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। এটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায়, তাহলে সে কেন এই চাষটা করবে? কারণ কৃষক তো এই চাষটা করে তার সংসার চলে, এই চাষটার উপর ডিপেন্ড করে, এবং এই চাষটা করতে গিয়া সে হয়তো বিভিন্ন এনজিওগুলির থেকে লোন নিছে, সরকার থেকে লোন নিছে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিছে, কিন্তু এই লোনের টাকাটা তো তার উঠছে না। লোনের টাকা তো দূরের কথা, সে পানি দিতে গেলে তার যে একটা পরিশ্রমিক দরকার, এই টাকাটাই তো তার উঠতেছে না। তাইলে আপনি কৃষককে মাঠে ঠকাইতেছেন, আর আমি ভোক্তা হিসাবে আমি ঢাকা শহর বলেন আর গ্রামে বলেন, বাজারে আমি ঠকতেছি। তাহলে আমিও ভিকটিম, কৃষকও ভিকটিম। মধ্যস্বত্বভোগী যারা এর মধ্যে সিন্ডিকেট করে এই 24 টাকা খাইতেছে, এই 24 টাকা গুলাকে আমার ধরা উচিত এবং এইটা সরকারের দায়িত্ব। পাশাপাশি আমাদের কৃষক নেতা যে কথাটা বলেছেন যে যদি আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করি, পেঁয়াজ বলেন, আলু বলেন, আরো অন্যান্য জিনিসপত্রগুলি, তাইলে হুট করে ভারতের মতো লোকজন বা ভারত সরকার আমাদেরকে হুট করে আজকে পেঁয়াজ বন্ধ করে দিল, কালকা এটা বন্ধ করে দিল, কালকা ওইটা বন্ধ করে দিয়ে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম 200 টাকা করে ফেলবে, এটা করতে পারবে না। আমরা এমন একটা ব্যবস্থা চাই, যেই ব্যবস্থার মধ্যে একটা রিক্সা শ্রমিক, একটা গার্মেন্টস শ্রমিক, একটা সাধারণ দিনমজুর, সে যেন এটলিস্ট সারাদিন পরিশ্রম করে 2 বেলা পেটে ভাত জুটাতে পারে, তার বাসায় গিয়ে যেন তার সন্তানদের মুখে এটলিস্ট ডাল ভাতটা তুলতে পারে। এমন একটা ব্যবস্থা যেই সরকারই থাকুক আর যেই আসুক, এটা যেন হয়। মধ্যস্বত্বভোগীরা যেন এই জায়গা থেকে অবশ্যই বিতাড়িত হয়। আচ্ছা ভাই, একটু কথা বলবেন আমাদের। এই যে উৎপাদন খরচ এবং হলো যে বিক্রির সাথে সম্পর্ক একদমই বেমানান। কৃষক উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা হয়েছে, কিন্তু বিক্রি করতেছে 1 টাকা, কিন্তু আমরা ঢাকা শহরে 25 টাকায় কিনে খাইতেছি। এই যে মাঝখানের ব্যবধান, এই ব্যবধানটা হচ্ছে এইখানকার যে সিন্ডিকেট এবং ব্যবসায়ী, তারাই হলো যে ওইখানে তারা সংঘবদ্ধ থাকে। কৃষকরা ফসল বাজারে নিয়ে আসলে তারা একটা রেট নির্ধারণ করে, এর বেশি আর কেউ কিনে না। এই যে
একটা ফাঁদ, এই ফাঁদের মধ্যে কৃষক মার খায়। এইখানে সরকারের দায়িত্ব রয়েছে, সরকার সেই দায়িত্ব পালন করতেছে না। এই অব্যবস্থাপনার কারণেই কৃষক মার খাচ্ছে এবং আমাদের যারা কিনা খাচ্ছে তারাও মার খাচ্ছে। তো এইখানে 8 টাকা 10 টাকা দাম হলে উৎপাদন খরচ, তাহলে কমপক্ষে এটা 15 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা মনে করি যে এই যে উচ্চ মূল্য এবং নিম্ন মূল্য, এর মাঝামাঝি একটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে যাতে কৃষকের লাভ হয়। সেইটা 8 টাকা উৎপাদন খরচ হলে কমপক্ষে 15 টাকা এটা সর্বনিম্ন দাম হতে হবে এবং সর্বোচ্চ যাতে ক্রয়কারী না ঠকে সেইখানে 20 টাকা হলো যে দাম নির্ধারণ করতে হবে। তাহলে কৃষক এবং ভোক্তা দুজনই এই ভালোভাবে চলতে পারবে এবং ক্রয় করতে পারবে। আর মাঝখানে যে সিন্ডিকেট, তারা নিয়ন্ত্রিত হলে আমাদের দেশ এবং কৃষক সবাই বাঁচবে। আমরা মনে করি একই সাথে কৃষকদের যে দেওয়া হয়, আপনার ভর্তুকি দেওয়া হয়, সেইটা আমরা দেখি ওই কীটনাশকের যে দোকানদার তাকে দেওয়া হয় এবং যে ট্রাক্টরের মালিক তাকে দেওয়া হয় এবং দেওয়া হয় হলো যে ওই মেশিন আলারা যে পানি দেয় তাকে, কিন্তু সরাসরি কৃষক এই সমস্ত ভর্তুকি পায় না। আমরা মনে করি সরাসরি যে ফসল উৎপাদন করে তাকে তার অ্যাকাউন্টে এই ভর্তুকির টাকা দিতে হবে এবং তার মাধ্যমেই কৃষক উৎপাদন করবে এবং তার লাভজনক হবে তার উৎপাদন। তাহলে আমাদের ঢাকা শহর সহ সারা দেশে যারা ভোক্তা আছে তারা ন্যায্য মূল্যে কিনতে পারবে এবং তারা হলো যে তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে। আমরা মনে করি সরকার অতি বিলম্বে এটা সর্বনিম্ন দাম নির্ধারণ করবে এবং সর্বোচ্চ দামও নির্ধারণ করবে। আর এই সিন্ডিকেটের দৌরাত্ম তারা কমাবে। যদি সিন্ডিকেটের দৌরাত্ম না কমাইতে পারে তাহলে এরকম বৈষম্য চলতে থাকবে। তাহলে আমরা কয়েক মাস আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তার সুফল আমরা ভোগ করতে পারবো না। বৈষম্য চলতেই থাকবে এবং আমাদের দেশের মানুষের নাবিশ্বাস থাকবে। এই জন্য আমরা মনে করি বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এদেশে যাতে আর কোনো বৈষম্য তৈরি না হয়। আমরা সেই আশা রাখি। আমরা মনে করি এদেশের সরকার খুব তাড়াতাড়ি এমন একটা ব্যবস্থা নিবে। সবাইকে ধন্যবাদ।